প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পটি আজ আমাদের আলোচনার বিষয়। কুড়ানো মেয়ে গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। সময়কাল 1306 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায়। পরে গল্পটি নবকথা গল্প সংকলনে স্থান পায় 1306 বঙ্গাব্দের কার্তিক মাসে। গল্পটির পরিচ্ছেদ সংখ্যা 4। গল্পকার প্রত্যেকটি পরিচ্ছেদেরই একটি আলাদা আলাদা নামকরণ করেছে। প্রথম পরিচ্ছেদের নাম বেহাই বাড়ি। এই প্রথম পরিচ্ছেদের সময়কাল হচ্ছে অপরাহ্নকাল। শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের ঘাটে অশ্বত্থ মূল লেহন করিয়া বইছে। একখানি জীর্ণ কলেবর ভাউলে এসে এই মতিগঞ্জের ঘাটে লাগল। একটি শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে সন্তর্পণে তীরে অবতরণ করল। মাঝি তার ব্যাগ, ছাতা এবং লাঠিখানি নামিয়ে দিল। তিনি সেইগুলি হাতে নিয়ে দাড়ি মাঝির খোরাকির জন্য একটি সিকি বের করে দিলেন। মাঝি সিকিটি হাতে নিয়ে বলল, কর্তা, আমরা 5টি প্রাণী, 4 আনায় কি করে পেট ভরবে? বৃদ্ধ বললেন, সে কি রে, 4 আনা কি অল্প হলো? মাঝি তখন বললেন, ঠাকুর, চাষের চাউল কিনতেই তো 4 আনা যাবে। হাঁড়ি আছে, কাঠ আছে, নুন তেল আছে। নে আর 2 গন্ডা পয়সা নে। কথা বলে বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গুনে 8টি পয়সা মাঝির হাতে দিলেন। তবু মাঝি সন্তুষ্ট হলো না। বলল, মশাই, 5টা পেট, সমস্ত দিন হাড় ভাঙা মেহনতের পর না হয় 8 গন্ডাই পুরোপুরি দিন। উভয় পক্ষে কিছুক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ 4টা পয়সা ফেলিয়া দিলেন। তারপর চারিদিকে চেয়ে মৃদুস্বরে মাঝিকে বললেন, যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি করতে এসেছ, বলিস আমাদের ঠাকুরমশাই একটা বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। তারপর বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠলেন। ধীরে ধীরে পথ অতিক্রম করে গন্তব্যস্থান অভিমুখে চললেন। দোকানি পশারিরা এই নূতন লোকটির পানে মুহূর্তের জন্য কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবার শশা কার্যে মন দিল। এই বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, নিবাস নবগ্রাম। এই বৃদ্ধ সম্পর্কে বলতে গিয়ে লেখক বলেছেন যে, সকালবেলায় লিখিতে বসিয়াছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। নবগ্রামের কেহ আহারের পূর্বে এই বৃদ্ধের নাম উচ্চারণ করে না। তার কৃপণতা খ্যাতি বহুদূর ব্যাপ্ত। মতিগঞ্জে তাহার বেহাই বাড়ি। 5 বছর পূর্বে এই গ্রামের শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে তার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হইয়াছিল। বৎসরখানেক হবে তার বধূমাতা সন্তান সম্ভাবনাবশত পিতৃগৃহে আনীত হইয়াছিল। আজ 5-6 মাস হল একটি কচি মেয়ে রেখে বধূটি ইহলোক ত্যাগ করেছেন। একদা উৎসব বেশ পরিধান করে বাদ্যভাণ্ডের সহিত সীতানাথ এই পথে পালকি করে বর নিয়ে গিয়েছিলেন। আজ সেই সমস্ত অতীত কথা স্মরণ হইতে লাগল। মনটা বিশেষ নহে, একটু যেন বিষণ্ণ হইল। বৈবাহিকের বাটি পৌঁছাতে অধিকক্ষণ লাগল না। বৈঠকখানা খোলা ছিল। সীতানাথ সেইখানে গিয়ে উপবেশন করলেন। সেই কক্ষের ভিত্তিগাত্রে বসুধারার সপ্তরেখা আজও বিদ্যমান। মনে হলো পুত্রের বিবাহ অন্তে এই কক্ষে কুশণ্ডিকা সম্পন্ন হইয়াছিল। বিবাহের সমকালে তার বৈবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। 3000 টাকা
খরচ করে তিনি একমাত্র কন্যার বিবাহ দিয়েছিলেন। ঋষিকেশ চালানের ব্যবসা করেন। 5 বৎসর কাল উপর্যুপরি লোকসান দিয়ে তিনি এখন শুধু নিঃস্ব নহেন, ঋণে জড়িত হইয়া পড়িয়াছেন। বসুধারার চিহ্নগুলি যে রয়ে গিয়েছে, 5 বছরের মধ্যে সে কক্ষ ভিত্তিতে যে একটি 12 চুন পড়ে নাই, সামান্য হইলেও তাহা এই অসচ্ছলতার একটি নিদর্শন। এক ছোঁড়া চাকর বাহির বাগানের বেড়া বাঁধতে বাঁধতে সীতানাথের প্রতি আর চোখে চাহিতেছিল। বোধহয় ভাবছিল, বুড়া নিশ্চয়ই তামাক চাহিবে এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয়ই সেও দুটান টানিয়া লইবে। বেচারি নূতন তামাক খাইতে শিখিয়াছিল। ধূম পিপাসাটা তখন তাহার অত্যন্ত বলবতী। কিন্তু সীতানাথের দৃষ্টি তার উপর পতিত হইবা মাত্রই বলিলেন, ওহে, বাবুকে একবার খবর দাও, নগাঁয়ের সীতানাথ মুখুজ্জে এসেছেন। আশাহত বালক এ অনুরোধে বাক্যমাত্র ব্যয় না করে নীরবে আগন্তুকের প্রতি একবার চাইল। গম্ভীরভাবে কাস্তেখানি বেড়ার গায়ে ঝুলাইল। দড়ির তালটা ধীরে ধীরে গুটিয়ে ভালো জায়গায় রাখল। তারপর অপ্রসন্ন মুখে মন্থর পদে অন্তঃপুরে প্রবেশ করল। অনতি বিলম্বে ঋষিকেশ আধময়লা ধুতি পরে একটা মোটা চাদর গায়ে দিয়ে বের হয়ে আসলেন। সীতানাথ দেখলেন, বৈবাহিকের সে স্থূল বপু নাই, অঙ্গে সে লাবণ্য নাই, চক্ষু কোটরগত। দুইজনে নমস্কারের আদান প্রদান হইল, কোলাকুলি হইল, কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা হইল। ঋষিকেশের চক্ষু ছলছল। দুইজনে নমস্কারের আদান প্রদান হইল, কোলাকুলি হইল, কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা হল। ঋষিকেশের চক্ষু ছলছল। গোটাকত বড় বড় জলবিন্দু গণ্ড বাহিয়া তার গাত্রবস্ত্রে পতিত হল। ভৃত্য আসিয়া তামাক দিয়ে গেল। দুইজন অনেকক্ষণ ধরে পর্যায়ক্রমে ধূমপান করলেন, কারো মুখে কথাটি নেই। অবশেষে সীতানাথ বললেন, ভাই, যাহা হইবার তাহা তো হইয়াছে, সে তো আর ফিরিবে না, বৃথা আক্ষেপ করিয়া কি হইবে বলো? মেয়েটিকে একবার আনো দেখি। ঋষিকেশ উঠে গেলেন। কিছুক্ষণ পর বের হয়ে আসলেন। পশ্চাতে ঝি, তার কোলে ফরাসি ছিটে দোলাই জড়ানো, মাতৃস্তন বঞ্চিত শীর্ণকায় শিশুকন্যা। সে হাসছে না, কাঁদছে না, নিতান্ত নির্লিপ্তের মতো একদিক পানে চেয়ে আছে। তার পিতামহ তার মুখ দেখবার জন্য নগদ একটা আধুলি বের করল। কি ভেবে আবার আধুলিটা রেখে একটা টাকা বের করলেন। মুখুজ্জে মহাশয় ইহজীবনে এরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। টাকাটি দিয়ে নাতনির মুখ দেখলেন। ঝি টাকাটি হাতে নিয়ে অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফেরালো। বলা বাহুল্য, মেয়ের আদর এখন শহর ছাড়িয়ে পল্লীগ্রামেও প্রবেশ করেছে। কলেজের নব্যবাবু শ্বশুরালয়ে গিয়ে গিনি দিয়ে প্রথমা কন্যার মুখ দেখলে পাড়ার লোকে সেটাকে বাড়াবাড়ি বলে আর হাস্য করে না। সুতরাং টাকাটি ঝির মনে ধরিবে কেন? সে ভাবল, মন মিশে এত কষ্টের প্রথম মেয়েটি, আহা, তাতে আবার মা মরা, একটু সোনা জুটল না মুখ দেখতে। ক্রমে অন্ধকার হল। মুখোপাধ্যায় হস্তপদাতি প্রক্ষালন করিয়া সন্ধ্যা বন্দনার জন্য বাটির ভিতর প্রবেশ করলেন। পূজার আসনে বসবা মাত্র শুনতে পেলেন তার বেহাইন, ওগো মা,
আমার কোথায় গেলি গো বলিয়া উচ্চস্বরে ক্রন্দন আরম্ভ করিয়াছে। মাতৃহৃদয়ের সেই উচ্ছ্বসিত শোকার্ত রবে সন্ধ্যাদেবী যেন শিহরিয়া উঠলেন। ঋষিকেশের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগল। সীতানাথ মুড়ের মতো পূজার আসনে বসে রইলেন। মধ্যে মধ্যে কেবল মাথা নেড়ে বলতে লাগলেন, হা নারায়ণ, কি করলে? কান্না থামলে সীতানাথ সন্ধ্যাহ্নিক শেষ করিলেন। তারপর জলযোগে বসলেন। কিন্তু তার মনের ভেতরটা কে যেন টিপিয়া ধরিয়া থাকল। যে কাজের জন্য এতখানি গঙ্গাপথ অতিক্রম করে এসেছেন তাহার সম্বন্ধে তো এখনো পর্যন্ত একটি কথাও বলা হলো না। বৈকাল হতে কতবার বলি বলি করে আর বলিতে পারেন নাই। শেষকালে স্থির করলেন, দূর হোক গে, কাল সকালেই বলবো, রাত্রিটা কোনো মতে কাটিয়ে দিই। আহারান্তে বৈঠকখানাতেই তার শয্যা প্রস্তুত হলো। ঋষিকেশ রাত্রির মতো বিদায় গ্রহণ করলেন। পূর্বকথিত ভৃত্য বালক একপাশে কম্বল পাতিয়া শুল। দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণের নিদ্রা হল না। যে কাজের জন্য আসিয়াছেন তাহা সফল হইবে কি হইবে না, এই ভাবিয়াই রাত্রি কাটল। তামাক সাজতে সাজতে চাকর ছোড়ার প্রাণান্ত হল। রাত্রি ৩টার সময় যখন সীতানাথ তামাক সাজবার জন্য আবার তাহাকে জাগাইলেন, তখন সে বলিল, তামুক আর নেই ঠাকুর, সব ফুরিয়ে গিয়েছে। বেগতিক দেখিয়া শেষবারে তামাক সাজবার সময় সে বাকি তামাকটুকু জানলা গলিয়ে বাইরে ফেলিয়া দিয়াছিল। এই পর্যন্ত আমরা পড়লাম প্রথম পরিচ্ছেদের ঘটনা। প্রথম পরিচ্ছেদের ঘটনার মধ্যে আমরা পেয়েছি প্রধানত দুটি চিত্র। এক হচ্ছে মাঝি এবং সীতানাথ মুখোপাধ্যায়ের কথোপকথন চিত্র, এবং দ্বিতীয় যে চিত্র আমরা পেয়েছি সেটা হলো তার বেহাই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছানোর পর তাদের বাড়ির যে সমস্ত সদস্য তাদের সঙ্গে কথোপকথনের চিত্র। এবং যে কয়েকটি চরিত্র পেয়েছি এই অধ্যায়ে, সেই কয়েকটি চরিত্র হলো, এক মাঝিকে আমরা পেলাম, 2 সীতানাথ মুখোপাধ্যায়, 3 ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, 4 হচ্ছে তার বাড়ির ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঝি, এবং ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর প্রত্যক্ষ উপস্থিতি না থাকলে পরোক্ষভাবে যে তার উপস্থিতি আছে সেটা আমরা পেলাম। এবার আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ। এই দ্বিতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার। সকাল হল। দুর্গা দুর্গা বলিয়া সীতানাথ গাত্রোত্থান করিলেন। বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হল। ধূমপান করতে করতে সীতানাথ স্থির করলেন, এইবার বলি। মনোগত অভিপ্রায় ব্যক্ত করবার সূচনাটা এইরূপ হইল, বেয়াইমশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নেই। আমাদের যা অদৃষ্টে ছিল তা কে খণ্ডন করবে বলো? আমার আর 4টি বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিলেন তেমনটি কেউ নয়। আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পারেনি, সেই দুঃখই চিরকাল থাকবে। মার আমার যেমন রূপ তেমনি গুণ ছিল, তার গুণে পশু পক্ষী পর্যন্ত বশ হয়েছিল। বাড়িতে রাঙি বলে একটা গাই আছে, এমনই বজ্জাত, তার 30 সীমানায় কেউ যেতে পারে না। শিং পেতে গুঁতোতে আসে। কেবল ছোট বৌমা কাছে গেলে সে কিছু বলতো না। যায় যায় ঝগড়া কলহ, এ তো চিরদিন সকল সংসারে চলে আসছে। কিন্তু আমার অন্য বউরা ছোট বৌমাকে নিজেদের সহোদরা ভগ্নীর মতো মনে করতেন। দুঃসংবাদটা শুনে বড় বৌমা একেবারে আছাড় খেয়ে পড়েছিলেন। 3 দিন 3 রাত্রি জল স্পর্শ করেননি। আজও বলেন, আমার পেটের সন্তান গেলে এতটা হতো না। ঋষিকেশ চক্ষুর জলে মাটি ভিজাইতেছিলেন। কম্পিত স্বরে বললেন, বেয়াইমশাই, থাক, আর সেসব কথা কয়ে ফল কি, অন্য কথা বলুন।
সীতানাথ চুপ করলেন। তার ভূমিকায় তাকে মাটি করিয়া দিল। নীরবে নিজের বুদ্ধিকে ধিক্কার দিতে লাগলেন। কিছুক্ষণ আবার এ কথা সে কথা 5 কথায় কাটল। এবার সীতানাথ নিজের উপর অত্যন্ত রাগ করে ভূমিকা মাত্র বর্জন করে কথাটা বলে ফেললেন। শুনিতে এমন কাঠখোট্টা রকম ঠেকল যে নিজেরই লজ্জা করতে লাগল। কথাটা আর কিছুই নয়, বধূমাতার অলঙ্কারগুলির কথা। তাহাই বৃদ্ধ আদায় করতে এসেছেন। প্রস্তাবটা শুনে ঋষিকেশ অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। বৈবাহিকের আগমন সংবাদ প্রাপ্তি মাত্রই তিনি ইহা বুঝতে পেরেছিলেন। আর এ তো জানা কথা, তবু তার মনে একবার দুরাশা উপস্থিত হলো। গহনাগুলি আটকাইবেন, দিবেন না। নাতিনিতে যদি বাঁচে কুলিনের ঘরের মেয়ে, বাঁচিবারই 16 আনার সম্ভাবনা, তবে তাহারই ঘাড়ে পড়ল। ওই অলঙ্কারগুলি অবলম্বন করিয়া তাহার বিবাহ দিবেন। 2000 টাকার অলঙ্কার দিয়া তিনি যখন একমাত্র কন্যার বিবাহ দিয়েছিলেন, তখন তার অবস্থা খুব ভালো ছিল। উপর্যুপরি কয়েক বছর ক্ষতিগ্রস্ত হয়ে এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। তার ছেলেগুলোও কেউ মানুষের মতো হয়নি। তাহার অবর্তমানে কি করিয়া যে তাহারা সংসার চালাইবে, তাহাই তিনি মাঝে মাঝে ভাবিয়া আকুল হইতেন। এই সকল 5 রকম ভাবিয়া চিন্তিয়া তিনি অলঙ্কারগুলি রাখিবার দুরাশা মনের মধ্যে পোষণ করেছিলেন। অন্তত অশুভস্য কাল হরণাং, যত বিলম্ব হয় তাহার চেষ্টা করবেন স্থির করলেন। বললেন, মুকুজ্জমশাই, সেই জিনিসগুলি আপনারই। যখন একবার আপনার পুত্রকে দান করেছি, তখন আর তার 1 রতিও নেব না। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। আপাতত আপনাকে দিতে পারছি না। একথা শুনে মুকুজ্জমশাইয়ের মুখ শুকিয়ে গেল। ভাবিলেন, বুঝি বেহাই অলঙ্কারগুলি কোথাও বন্ধক দিয়েছে। তাহলে তো সর্বনাশ। বললেন, কেন, এখন দিতে বাধা কি? ঋষিকেশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, এই সদ্য শোকটা পাওয়া গিয়েছে, এখনও 6 মাস হয়নি। আর কিছুদিন যেতে দিন। বাক্স থেকে সে অলঙ্কার এখন বের করে কে বলুন? মেয়েদের কোথায় কি থাকে, কোথায় কি না থাকে, আমি তো কিছুই জানি না। গিন্নি সে কাল রাত্রির পর থেকেই সে ঘরেই আর ঢোকেননি। তার বড় আদরের শেষ মেয়েটি। কিছুতেই তাকে বোঝাতে পারিনি। তার ঘরে পদার্পণ করেন না। তার কোনো জিনিসটি ছুঁতে হলে কেঁদে আকুল হন। এমন অবস্থায় কি করে তাকে বলি, তোমার মেয়ের বাক্স খুলে গহনাগুলি বের করে দাও। শোকটা এখন বড্ড নতুন, কিছুদিন আর যেতে দিন। গহনা দেওয়ার বাধাস্বরূপ ঋষিকেশ কারণ যাহা দেখালেন, তাহা নিতান্তই সত্য। তবে সকলের কাছে এ কারণ যথেষ্ট বলিয়া মনে না হতে পারে। সীতানাথেরও মনে হলো না, একটু রাগ হলো। বলিলেন, ভাই, শোক আমারই কি লাগেনি? তবে কি করব, সংসার করতে গেলে শোক তাপ তো আছেই। এ থেকে কেউ নিস্তার পেলে এমন তো দেখলাম না। তা সে রাজাই বলো, বাদশাই বলো, আর পথের ভিখিরিই বলো, তবু সংসারী লোককে দুদিনে তা ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়। সংসার ধর্মের সবই করতে হয়। তা তার যদি অত শোকই হয়ে থাকে, তবে তুমি না হয় চাবিটি চেয়ে খুলে আনোগে না। ঋষিকেশ আবার কিছুক্ষণ মৌনভাবে তামাক টানতে লাগলেন। বিলম্ব দেখে সীতানাথ আবার একবার তাগাদা করলেন। তখনও ঋষিকেশ গহনাগুলি রাখবার আশা ত্যাগ করতে পারেননি। একটু কাতরভাবে বললেন, বেয়াইমশাই, 1 বৎসর যেতে দিন, তখন এসে গহনাগুলি নিয়ে যাবেন। যদি আজ্ঞা করেন তো আমিই মাথায় করে সেগুলি আপনার বাড়ি পৌঁছে দেব। সীতানাথ রুক্ষস্বরে উত্তর করিলেন, মানুষের শরীর পদ্মপত্রের জল, আজ আছে কাল নেই। একদণ্ডের কথা বলা যায় না। 1 বৎসর যদি আমি না বাঁচি। ঋষিকেশ মনে মনে বললেন, না বাঁচো তো ওই গহনাতে তোমার শ্রাদ্ধের জোগাড় করা যাবে। প্রকাশ্যে বললেন, তাহলে আপনার গহনা আমাদেরই কাছে থাকবে। ওই গহনা দিয়ে আপনার পৌত্রীর বিবাহ দেব।
সীতানাথ শ্লেষের স্বরে বললেন, তুমি কি মনে করেছ আমার নাতনি চির তোমার ঘরে থাকবে? একটু বড় হলেই ওকে আমি নিয়ে যাব। বড় বৌমা মেয়েটিকে দেখবার জন্য পাগল। আসবার সময় আমাকে বললেন, বাবা আমিও তোমার সঙ্গে যাব, খুকিকে দেখে আসব। বিবাহের কথা বলছো? তা ভাই আমাদের এমন কপাল কি হবে? ওই মেয়ে কি বাঁচবে? ওর যেরকম চেহারা দেখলাম তাতে কোনো মতেই তো সে আশা করা যায় না। ঋষিকেশ ব্যবসায় বুদ্ধিসম্পন্ন লোক, স্তোক বাক্যে ভুলিবার পাত্র নহে। বলিয়া ফেলিলেন, তা গহনা এখন থাকুক না, যখন মেয়ে নিয়ে যাবেন তখনই গহনা নিয়ে যাবেন। কথাটি শুনিয়া সীতানাথ জ্বলিয়া বললেন, ভায়া হে, আমাকে কি অবিশ্বাস করলে? জিনিসগুলি আটক করে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিলে কি তোমার মঙ্গল হবে? ঋষিকেশ বেহাইয়ের চরিত্র পূর্বাবধি জানতেন। তিনি যখন ধরেছেন গহনা নিয়ে যাবে, তখন সে না নিয়ে ফিরবেন এমন আশা নেই। সুতরাং আর আপত্তি উত্থাপন করা নিষ্ফল মনে করলেন। বললেন, তবে নিয়ে যান। সীতানাথের মুখ প্রফুল্ল ভাব ধারণ করল। বললেন, আহারাদির পর সকাল সকাল আজই বেরুতে হবে। তুমি তবে সেগুলো বের করে ঠিক করে রাখো, আমি গঙ্গা স্নানটা সেরে আসি। গঙ্গার ঘাটে এসে অনেক দূর থেকে মাঝিকে উচ্চস্বরে সীতানাথ বললেন, ও মাঝি, যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম সে তারা রাজি নয়, বলে অত গরিবের ঘরে আমরা মেয়ে দেব না। নৌকো ঠিক করে রাখো, খাওয়া দাওয়ার পর ছাড়া যাবে। একথা বলার পর ধূর্ত ব্রাহ্মণ চারিদিকে চেয়ে দেখল ঘাট শুদ্ধ লোক তার কথাগুলো শুনতে পেয়েছে কিনা। যেরূপ উচ্চকণ্ঠে কথাগুলো উচ্চারিত হয়েছে তাতে নিতান্ত বধির ভিন্ন আর কারো না শুনতে পাবার সম্ভাবনা ছিল না। লোকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে ঘাটে আহ্নিক করতে বসলেন। আজ দেবতাগণের বড়ই শুভ দৃষ্টি। এরূপ ভক্তি বাহুল্যের সহিত পূজা সীতানাথ অনেক কাল করেন নাই। বাড়ি ফিরিয়া গিয়ে আহারাদি শীঘ্র শেষ করলেন। বুড়োর আর দেরি সয় না। ঋষিকেশকে বললেন, ভাই এইবার জিনিসগুলি নিয়ে এসো। দুর্গা বলে সকাল সকাল যাত্রা করি। ঋষিকেশ অন্তপুরে প্রবেশ করে বড় বিলম্ব করতে লাগলেন। সীতানাথ ভাবলেন, সেই দিতেই হবে, তবু কেমন যে কৃপণের স্বভাব, যতক্ষণ পারে ততক্ষণ দেরি করছে। যা হোক, মনটার অবস্থা বেশ উৎফুল্ল থাকার দরুন সীতানাথ গুনগুন করে একটা রাগিনী ধরলেন। ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা অনিবার। ঋষিকেশকে রিক্ত হস্তে ফিরে আসতে দেখে সীতানাথের গান সহসা বাধা প্রাপ্ত হলো। বিস্মিত হয়ে বললেন, কি হলো? হলো না সে কি? ঋষিকেশ ব্যাপারখানা বুঝাইলেন। মুখুজ্জেমশাই, জিনিসগুলি আপনাকে দিতে প্রস্তুত হয়েছিলাম। গিনিকে গিয়ে বলাতে প্রথম তিনি কেঁদে ভাসিয়ে দিলেন। শেষে বললেন, চাবি তো নেই, চাবি আমার মায়ের কাঁকালে ছিল, সে তারই সঙ্গে চিতায় উঠেছে। কথাটা সীতানাথের বিশ্বাস হলো না। রেগে বললেন, সে আমি শুনব না। চাবি না থাকে বাক্স ভাঙো, জিনিস আমি না নিয়ে যাচ্ছি না। ঋষিকেশ বললেন, যদি না যান তবে বসে থাকুন, চাবি নেই আমি কি করব? এই তো অবস্থা, এর উপর কি কামার ডেকে এনে দমাদম করে সিন্দুক ভাঙানো ভালো দেখায় না? সেটা করানো আপনারই কর্তব্যকর্ম হয়। সীতানাথ মুখ চোখ বিকৃত করিয়া চেঁচাইয়া বলিলেন, না আমার কর্তব্যকর্ম হয় না, না আমার কর্তব্যকর্ম হয় না। ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াটাই তোমার কর্তব্যকর্ম হয়। দেবে কি না দেবে সেটা খোলসা করে বলো দেখি। যদি না দাও তবে পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, উচ্ছন্নে যাবে, তে রাত্রি পোয়াবে না। বৈবাহিক প্রবরের মুখ চোখের ভঙ্গিমা দেখে ঋষিকেশ বড় অপমান বোধ করলেন। মনে মনে ভারী ঘৃণা হলো। স্বয়ং গিয়ে কামার ডেকে আনলেন। দোতলার উপর তাকে লইয়া গিয়া সিন্দুক ভাঙাইলেন। মেয়ের মা এই নিষ্ঠুর কাণ্ড দেখিয়া মাটিতে লুটোপুটি করিয়া
কাঁদতে লাগলেন। বৈবাহিক গহনা লইয়া বিদায় হইলে ঋষিকেশও শয্যাতলে আশ্রয় গ্রহণ করলেন। সেদিন আর এই দম্পতির মুখে অন্নগ্রাস উঠল না। এই পর্যন্ত আমরা পড়লাম দ্বিতীয় পরিচ্ছেদের কাহিনী। দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারলাম সীতানাথ মুখোপাধ্যায় তার বেহাই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছেন তার মৃতা পুত্রবধূর গয়না ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এই গয়না ফেরানো নিয়ে দুজনের মধ্যে মূলত বাগবিতণ্ডা হয় এবং অবশেষে ঋষিকেশ তাকে গয়না ফিরিয়ে দেয়। এই পরিচ্ছেদের নতুন কোনো চরিত্র আমরা দেখতে পাই না, মূলত ঋষিকেশ এবং সীতানাথের কথোপকথনই মুখ্য হয়ে উঠেছে। এবার আমরা পড়ব তৃতীয় পরিচ্ছেদ, যার নাম বুড়া বর, এবং এই পরিচ্ছেদের সময়কাল হলো ভোরবেলা, অর্থাৎ ভোরবেলা থেকেই এই কাহিনী শুরু হয়েছে। ভাগীরথীর তীরে বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম। ভোর হইয়াছে, সকল পাখি এখনো প্রভাতী কলকুজন আরম্ভ করেনি। একখানি ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে বৃদ্ধ সীতানাথ ধীরে ধীরে স্বীয় ভবানীমুখে চলিতেছেন। পূর্বরাত্রির বৃষ্টিজল বৃক্ষপল্লব হইতে টপ টপ করিয়া ঝরে তার পাগড়ি ও বালাপোষ ভিজিয়া দিতেছে। ক্রমে তিনি নিজ বাটির সদর দরজার সম্মুখে এসে উপস্থিত হলেন। দরজা বন্ধ, দুই পাশে দুটি ইষ্টক নির্মিত দেউড়ি বা বসিবার স্থান, তাহা বহুকাল সংস্কারের অভাবে ক্ষত বিক্ষতাঙ্গ হইয়া পড়িয়াছে। দুই দিকে দুটি কলিকা ফুলের গাছ এক গা করিয়া ফুলের গহনা পরিয়া দাঁড়িয়ে আছে। দ্বারে উপস্থিত হয়ে ক্ষীণ রুগ্ন কণ্ঠে সীতানাথ ডাকলেন, নিতাই। একবার, দুইবার, তিনবার ডাকাডাকির পর বাড়ির ভিতর থেকে উত্তর পাওয়া গেল, যাই গো। নিতাই ছুটে এসে দরজা খুলে দিল। প্রভুর পানে চেয়ে সে অবাক। সপ্তাহের মধ্যে আকার প্রকার যেন একবার পরিবর্তিত হয়ে গিয়েছে। সে ছাতা, লাঠি, ব্যাগ নেই। এ বালাপোষ কোথা থেকে আসলো? এ কথা ভেবে নিতাই কিছুই ঠিক করতে পারল না। নিতাই তাঁতির ছেলে, ভৃত্য বালক, অ্যাপ্রেন্টিসি করিতেছিল, মাহিনা পায় না, প্রসাদ পায় মাত্র। সীতানাথ জিজ্ঞাসা করলেন, কী রে নিতাই, বাড়ির সব ভালো? নিতাই বলল, ভালো। আপনার লাঠি আর ছাতা কই? বৃদ্ধ অতি করুণভাবে নিতাইয়ের প্রতি নেত্রপাত করলেন। নিতাই বলল, ফেলে এসেছেন বুঝি? বৃদ্ধ কাঁদো কাঁদো হয়ে বললেন, হাঁ নিতাই, সে গেছে। পাকা বাঁশের লাঠি গাছটির উপর নিতাইয়ের অনেক দিন থেকে লোভ পড়েছিল। একদিন সুযোগ পেলে লাঠিখানি সে চুরি করিয়া বাড়ি রাখিয়া আসবে, অনেক দিন হইতে ইহা তার মনে মনে ছিল। সেই জন্য সে কিঞ্চিত দুঃখ অনুভব করল। মনে করল, নিশ্চয়ই সেই মতিগঞ্জের বাড়ির কোনো ছোঁড়া চাকরের কাজ, সেই নিয়েছে, লোভ সামলাইতে পারেনি। কিন্তু ছাতাটাও নিল। সে ছাতা এমন ছেঁড়া ছিল যে তাহা মনিব তাহাকে বকশিস করলেও নিতাই লইত কিনা সন্দেহ। যদিও বা লইত, তবে তার বেতের শিকগুলি খুলিয়া লইয়া ধনুকে তীর করা চলত মাত্র। সে ছাতা আর কোনো কাজে লাগত না। সীতানাথ একবারে নিজের ঘরে গিয়ে বসলেন। নিতাই চকমুকি ঠুকিয়া শোলায় আগুন ধরালো, তামাক সাজিয়া কর্তার হাতে দিল। কর্তা হুঁকোটি কলঙ্ক ধরা পিতলের বৈঠকের উপর রেখে দিলেন। তাম্রকূটের প্রতি তাহার এতাদৃশ বিরাগ ইতিপূর্বে কখনো দেখা যায়নি। চক্ষু নত করিয়া মাথাটি নাড়িয়া নাড়িয়া সুদীর্ঘ নিঃশ্বাসের সহিত বললেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেল। ব্যাপারখানা দেখে নিতাই সেখান হইতে সরে পড়ল। বড় বধূ ঠাকুরানী
তখন উঠিয়া বারান্দা মার্জনা করছিলেন। তাহাকে নিতাই কর্তার অবস্থা জানাইল। তিনি বললেন, বড়বাবুকে উঠা গেজা। বড়বাবু সীতানাথের জ্যেষ্ঠ পুত্র, নাম শ্রীনিবাস। শ্রীনিবাস উঠে চক্ষু মুছতে মুছতে পিতার ঘরে গিয়ে উপস্থিত হল। তাহাকে দেখিয়া চমকিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এ কি, আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? বৃদ্ধ লম্বিত মস্তক দুলিয়ে করুণ স্বরে বললেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো, দিলে না? দিয়েছিল রে, দিয়েছিল, সর্বনাশ হয়ে গেছে। পিতা যদি আরও কিছু বলেন এই আশায় শ্রীনিবাস তার মুখের পানে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল। বৃদ্ধের মুখ হইতে হাউ হুতাশে অস্ফুট ধ্বনি ছাড়া আর কিছুই নির্গত হলো না। অবশেষে শ্রীনিবাস বললেন, তবে কি হলো, খোয়া গেল? বৃদ্ধ ঘাড় নেড়ে পূর্ববৎ উত্তর করলেন, হা হা হা, সর্বনাশ হয়ে গেল। শ্রীনিবাস এবার একটু বিরক্ত হয়ে বললেন, কি হলো, খুলেই বলুন না। বৃদ্ধ বললেন, সে গেছে রে, নোকসান হয়ে গেছে। কেমন করে গেল? চুরি গেছে? না। ডাকাতে নিয়েছে? না। তবে? অনেক কষ্টে এবার বৃদ্ধ বললেন, চাঁদ বাড়ির ভূধর চাটুর্যে নিয়েছে। পুত্র রেগে বললেন, সে আবার কে? সে কি করে গয়নার বাক্স নিলে? ছিনিয়ে নিলে? আপনি চুপচাপ চলে এলেন, পুলিশের সাহায্য নিলেন না? এ কথার উত্তরে বৃদ্ধ বললেন, পুলিশে কি আমি যাইনি? পুলিশেও গিয়েছিলাম। থানার দারোগা ভূধর চাটুর্যের ভগ্নিপতি রে, ভগ্নিপতি। ভগ্নিপতি হোক আর বাবাই হোক, এত্তালা দিলে ডায়েরিতে তাকে লিখে নিতেই হবে, অনুসন্ধান করতেই হবে। লিখে নেবে কি? উল্টে সে আমায় মিথ্যে নালিশের দায়ে জেলে দেওয়ার ভয় দেখালে। কলিকাতায় যে মেসের বাসায় থাকিয়া শ্রীনিবাস লেখাপড়া করতেন, সেই বাসায় আইন অধ্যয়নকারী একটি ছাত্র ছিল। তার মুখে শ্রীনিবাস মাঝে মাঝে আইন সম্পর্কেও অনেক তর্ক বিতর্ক শুনতে পেতেন। সে অবধি শ্রীনিবাস নিজেকে একজন আইনজ্ঞ ব্যক্তি বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন। নগদ 8 আনা খরচ করে একখানি মুক্তার গাইড পুস্তক ক্রয় করিয়াছেন। গ্রামের লোকের মোকদ্দমা উপস্থিত হলে প্রায়ই শ্রীনিবাস কোনো না কোনো পক্ষের সহায়তা করিয়া পরামর্শ দান করেন। গম্ভীরভাবে পিতাকে বললেন, ব্যাপারটা কি হয়েছে? সব আদ্যপান্ত খুলে বলুন দেখি, আমি এর কিছু প্রতিকার করতে পারি কিনা। তখন বৃদ্ধ বলতে আরম্ভ করলেন, তার সেই 1 ঘণ্টা কালব্যাপী সকরুণ বক্তৃতার ভিতর থেকে সমস্ত হাহুতাশ, অশ্রুপাত, অনাবশ্যক মন্তব্য বাদ দিয়ে আমরা সারাংশটুকু মাত্র লিপিবদ্ধ করলাম। সন্ধ্যার পূর্বে নৌকা গুণ টানিয়া আসিতেছিল। হঠাৎ গুণ ছিঁড়িয়া গিয়া নৌকা বিপরীত দিকে মহাবেগে ছুটিয়া যায়। চন্দ্রাবাটির ঘাটে একখানা মাল বোঝাই প্রকাণ্ড ভরে ঠেকিয়া ভাঙিয়া গেল। গহনার বাক্স চাদর দিয়া সীতানাথের পিঠে বাঁধা ছিল। অচেতন অবস্থায় সীতানাথকে জল থেকে তুলে ভূধর চট্টোপাধ্যায় তাহাকে তার বাড়িতে নিয়ে যায়। শুশ্রূষা করিয়া তাহার প্রাণ বাঁচাইয়াছে, কিন্তু গয়নার বাক্স দিল না। শ্রীনিবাস ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞাসা করলেন, গহনার কথা সে নিজে মুখে স্বীকার করেছে? বৃদ্ধ বললেন, প্রথম স্বীকার করেনি, আমার যখন জ্ঞান হলো তখন জিজ্ঞাসা করলাম, আমার পিঠে যে একটা বাক্স বাঁধা ছিল সেটা কোথায়? বললে, তা তো কই আমরা পাইনি। তখন আমি চিৎকার করে বললাম, আমার সর্বস্ব গেল রে, ব্রহ্মা হত্যা করলে রে, বলে আবার আমি অজ্ঞান হয়ে যাই। ফের যখন জ্ঞান হলো তখন দেখি কোথা থেকে একটা ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তারটি বললে, তোমার কোনো ভাবনা নেই, তোমার বাক্স আছে। আমার সমস্ত পরিচয় জিজ্ঞাসা করলে, নাড়ি দেখে ওষুধ দিলে, বলে গেল, তোমার কোনো ভয় নেই, 3 দিনের মধ্যে তুমি সেরে উঠবে।
শ্রীনিবাস উৎসাহের সঙ্গে বললেন, তবে আদালতে নালিশ করে ডাক্তারকে সাক্ষী মানব, কান ধরে ভূদার চাটুর্যের কাছ থেকে গহনা আদায় করে নেব না? বৃদ্ধ বললেন, সে দফাও রফা রে, সে দফাও রফা। ডাক্তারের কাছে কি যায়নি? ডাক্তারের কাছেও গিয়েছিলাম। ডাক্তার বললে গয়নার কথা সে কিছুই জানে না, কেবল আমায় সান্ত্বনা করবার জন্যে মিথ্যে বলেছিল। আদালতে নালিশ করলে আর কি হবে, ডাক্তার ওই কথা বলে বসবে। তবে কি করে জানলেন ভূদার চাটুর্য নিয়েছে? বৃদ্ধ বললেন, তারপরে ভূদার চাটুর্যে নিজেই বলেছে। স্বীকার করলে নিয়েছে, অথচ দিলে না? বাহ, বেশ লোক তো। তবে তার স্বীকার করবার উদ্দেশ্যটা কি? অস্বীকার করাই তো তার পক্ষে সুবিধে ছিল। বৃদ্ধ বললেন, উদ্দেশ্য আছে রে, উদ্দেশ্য আছে। বলে, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তাহলে ওই গহনাগুলি সব পাবে। আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না। তোমার গহনা তোমার ঘরেই যাবে, পুরস্কারের স্বরূপ আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করবে। কথাটা শুনিয়া শ্রীনিবাস বললেন, তবেই তো দেখছি গোলযোগ, বলিয়া অভ্যাসবশত গুম্ফ প্রান্ত দন্তে দংশন করতে প্রবৃত্ত হলেন। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম শ্রীমান অন্নদাচরণ। তিনি এলে ফেল করা নব্য যুবক। মেজাজটা নিতান্তই সাহেবী ধরনের। প্রাতে ও সন্ধ্যায় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চা পান করে থাকেন। গ্রামের বালকদিগের মধ্যে বিদ্বান বলে তাহার যথেষ্ট খ্যাতি আছে। চেহারাটি দিব্য, রবীন্দ্র কেশদাম তার কমনীয় মুখসৌন্দর্য বহুগুণ বর্ধিত করিয়াছিল। স্ত্রী বিয়োগের পর তিনি বিস্তর কবিত্ব প্রকাশ করিয়া ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামধেয় একখানি ত্রটি কবিতা পুস্তক প্রণয়নও প্রকাশ করিয়াছেন। যতবার বিবাহের প্রস্তাব আসিয়াছে অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করিয়াছেন। বন্ধু সমাজে পত্নীবৎসল বলিয়া তার সম্মানের আর সীমা নেই। তাহাকে এই বিবাহে রাজি করা যাইবে এমন কোনো আশা ছিল না। তাই শ্রীনিবাস বলিয়াছিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বৃদ্ধ বললেন, দেখো চেষ্টা করে, বলে কয়ে দেখো, নইলে এই বুড়ো বয়সে অতগুলি টাকার গহনা শো আমি সহ্য করতে পারবো না, আমি মারা যাব। ওকে বলো বিবাহ না করলে পিতৃহত্যার পাপ ওকে লাগবে। অন্নদার চারিটি দাদা অন্নদাকে পাকড়াও করিয়া আনিয়া তাহাকে ঘিরিয়া বসিলেন। সমস্ত দিন ধরে কত রকম তাহাকে বুঝাইলেন, কত মিনতি করলেন, তর্ক করলেন, রাগ করলেন, কিন্তু কিছুতেই অন্নদার মন টলল না। অন্নদার অন্তরঙ্গ বন্ধু বান্ধবগণকে খোসামত করে তাদের দ্বারা অনুরোধ চলতে লাগলো। পুনর্বার দ্বারগ্রহণের বিরুদ্ধে অন্নদা যত প্রকার যুক্তির অবতারণ করলেন, তাহার বন্ধুরা সেগুলি যখন যেরূপ সুবিধা হলো সুতর্ক বা কুতর্কের সাহায্যে একে একে খণ্ডন করল। কাজের কথা ছেড়ে যখন ভাবের কথা এসে পড়ল, তখন তারা বিজয়ীর মতো অবজ্ঞা হাস্য করে চতুর্দিক থেকে শোক বিহ্বল মৃত পত্নীকের দ্বিতীয় দ্বারগ্রহণের অজস্র উদাহরণ এনে স্থপিত করল। দেখো, অমুক স্ত্রী বিয়োগের পর সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে গেছে, বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে লোটা কম্বল কাঁধে করে ঘুরে বেড়ালো, কিন্তু 1 বৎসর যেতে না যেতে ফিরে এসে নিজে মেয়ে দেখে বিবাহ করলো। দেখো, অমুক স্ত্রী বিয়োগের পর একজন যশস্বী কবি হয়ে পড়ল। বঙ্কিমবাবু হইতে আরম্ভ করিয়া দেশ শুদ্ধ সকলেই সমস্যারে বলল, বাঙ্গালা ভাষার একখানা কাব্য জন্মিয়াছে বটে, কিন্তু সেই আবার একটা আধটা নয়, দুইটা বিবাহ করিল, ইত্যাদি প্রকারের যুক্তিতর্ক সমরে অন্নদা শেষে পরাজয় স্বীকার করল বটে, কিন্তু বিবাহ করতে রাজি হলো না। এদিকে আর সময় নাই। ভূদার চট্টোপাধ্যায় 10 দিন মাত্র সময় দিয়েছিল। 20শে শ্রাবণ বিবাহের শেষ দিন। তার 3 দিন কাটিয়াছে, আর 1 সপ্তাহ মাত্র বাকি। ছেলে যখন কিছুতেই রাজি হলো না, তখন বাপ বলল, তবে আমিই বিবাহ করব,
দু হাজার টাকার গহনা আমি কোনো মতেই হাতছাড়া করতে পারবো না। ইহাতে আমার কপালে যাহাই থাকুক। এই সংবাদ গ্রামের রাষ্ট্র হবা মাত্র একটা মহা হাসি টিটকিরি পড়ে গেল। লোকে বলল, গহনা হারানো, নৌকা উল্টানো সব ছল মাত্র। সুন্দরী যুবতী মেয়েটাকে দেখে হারিয়েছে বুড়োর মন, আর উল্টাইছে বুড়োর বুদ্ধিশুদ্ধি। কেহ বলল, বুড়াকে চেনা ভার, দুধটুকু মরিয়া ক্ষীরটুকু হইয়াছে। কেহ বলল, দীনবন্ধু মিত্রের একখানা বিয়ে পাগলা বুড়ো নাটক কিনিয়া উহাকে প্রেজেন্ট করো। কেহ বলল, বুড়ার প্রাণের ভিতরটা যে এমনি করিয়া হামাগুড়ি দিতেছে তাহা তো আমরা জানতাম না। একজন গান বাঁধতে জানত, সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে একটা মজাদার গান বেঁধে দিল। যারা সমাজের বিজ্ঞ লোক বলে খ্যাত, তাদের দুই একজন এসে সীতানাথকে বললেন, মুখুজ্জেমশাই, আপনি তো বিবাহ করতে যাচ্ছেন, তারা যদি আপনাকে মেয়ে না দেয়? আপনি কিঞ্চিত বয়সপ্রাপ্ত হয়েছেন কি না, হঠাৎ মেয়ে দিতে সম্মত নাও হতে পারে। সীতানাথ বললেন, ও পাজি যে বিবাহ করবে না তা আমি আগে থেকেই জানতাম। ছেলে যদি বিবাহ না করে তবে আমি বিবাহ করলে অলংকার দেবে বলেছে। পেল্লায় মেয়ে এত বড়, অর্থাভাবে আজও বিবাহ হয়নি। তাদের আর জাত থাকে না, যুব বুড়ো বিচার করলে তাদের কি করে চলবে? পাড়ার লোকের, গ্রামের লোকের যতই আমোদ হোক, বাড়ির লোকের মাথায় একথা শুনে যেন বজ্রাঘাত হলো। 4 ছেলে 4 বউ ভেবে ব্যাকুল হয়ে উঠল। তারা শতপরত নানা উপায়ে নানা প্রকারে বুড়াকে বুঝাতে লাগলো। সীতানাথ বললেন, দেখো, আমার বিবাহ করবার কিছুমাত্র প্রয়োজন নেই। তোমরা অন্নদাকে রাজি করো, আমি ছেলের বিবাহ দিয়ে সোনার চাঁদ বউ ঘরে আনি। অন্নদা বেচারি কিয়ৎ পরিমাণে রেহাই পাইয়াছিল। এই কথার পর দ্বিগুণ উৎসাহের সঙ্গে আবার তার উপর উৎপীড়ন আরম্ভ হলো। শেষে অন্নদা চোখ মুখ লাল করিয়া বলল, তোমরা যদি আমাকে এমন করে দিক করবে তবে আমি বিবাগী হয়ে এক দিক পানে চলে যাব। বড়বধূ রেগে বললেন, ঢের দেখেছি ঠাকুরপো, এই বয়সে কত দেখলাম, বাঁচি তো আরও কত দেখব। এখন এরকম করছো, কিন্তু শেষ রক্ষা হলে হয়। 24শে শ্রাবণ, বিবাহের আর 5 দিন মাত্র বাকি। সীতানাথ টাকা কড়ি নিয়ে কলকাতায় গেলেন। বলে গেলেন, আবশ্যকীয় জিনিসপত্র কিনে সেখান থেকেই নিজে বিবাহ করতে যাবেন। বৃদ্ধ যাত্রা করার পর বাড়িতে নতুন করে মহা গণ্ডগোল পড়ে গেল। ছোট বড় সকলেই অন্নদার প্রতি একেবারে খড়গহস্ত। প্রায় 10 বৎসরকাল গৃহিণীর মৃত্যু হয়েছে। ছেলে মেয়ে নাতিপুতি ভরা সংসার। সীতানাথ আর দ্বার পরিগ্রহ করেন নাই, লোকেও সে পরামর্শ দেয় নাই। আজ 10 বৎসরকাল বড়বধূ ঘরের গৃহিণী। হঠাৎ নোলক পরা মূর্তিমতী উপদ্রবরূপিণী একটা কচি মেয়ে এসে তার হস্ত থেকে গৃহস্থালির শাসনদণ্ড কাড়িয়া নেবে, এ কল্পনামাত্র নিতান্ত যন্ত্রণাদায়ক হলো। বড়বধূ আবার কাঁদতে কাঁদতে অন্নদাকে মিনতি করতে আরম্ভ করলেন, অনু ভাই লক্ষ্মীটি, এখনও সময় আছে, এখনও বিবাহ করো, নইলে সোনার সংসার ছাড়ে খাড়ে যায়। অন্নদা হঠাৎ বলল, দেখো বৌদিদি, আমি একটা মতলব স্থির করেছি। শুনলাম তারা বড় গরিব, তাই মেয়েটির বিয়ে হয় না। তোমরা কোনো রকমে 1000 খানেক টাকা আমাকে সংগ্রহ করে দাও। আমি সেই টাকা ভূধর চাটুর্যকে দিয়ে বলি, আপনি ব্রাহ্মণ কন্যা দায়গ্রস্ত। কিঞ্চিৎ সাহায্য করলাম, মনমতো সুপাত্র এনে মেয়ের বিয়ে দিন। আমার গহনাগুলি ফিরিয়ে দিন। তা তারা দিতে পারে। তারা যে অধার্মিক নয় তাদের ব্যবহারে জানা যাচ্ছে। অনায়াসেই তো গহনাগুলির কথা অস্বীকার করতে পারত। কথাটা সকলে মিলিয়া তোল পাড় করিয়া বলিল, হাঁ, এ পরামর্শ মন্দ নহে, চেষ্টা করিয়া দেখিতে ক্ষতি কি। প্রাণের দ্বার পরিবারস্থ সকলের মধ্যে চাঁদা করিয়া কিছু ঋণ করিয়া 1000 টাকা জমা হলো। সকালে সীতানাথ রেলপথে কলকাতা যাত্রা করিয়াছিলেন।
সন্ধ্যার সময় অন্নদার নৌকা চন্দ্রবাটি অভিমুখে রওনা হইল। এই পর্যন্ত আমরা পড়লাম তৃতীয় পরিচ্ছেদের কাহিনী। এই কাহিনী থেকে আমরা জানতে পারলাম সীতানাথ মুখোপাধ্যায় তার বেহাই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যে গয়নাগুলো নিয়ে বাড়িতে ফিরছিলেন, ফেরার পথে নৌকায় ধাক্কা লেগে সেই গয়না সে হারিয়ে ফেলে এবং সেই গয়না ফিরে পাওয়ার জন্য সেই বৃদ্ধ বয়সে ছেলে বিয়ে না করায় সিদ্ধান্ত নেয় নিজে বিয়ে করবে এবং বাড়ির যে সদস্য আছে সীতানাথ মুখোপাধ্যায়ের বাড়ির সদস্যরা তারা এই বিয়ে আটকাবার জন্য নানান চেষ্টা করতে থাকে। এই পরিচ্ছেদে আমরা যে কয়েকজন চরিত্র পেলাম, নূতন চরিত্র, তারা হলো এক নিতাই, যে সীতানাথের বাড়ির ভৃত্য বালক, এবং সীতানাথের বড় ছেলে শ্রীনিবাস এবং তার স্ত্রীর আমরা প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ্য করি। এছাড়া গ্রামের কিছু মানুষজনের আমরা উক্তি পাই যাদের কোনো নাম উল্লেখ নেই। এবার আমরা পড়ব চতুর্থ পরিচ্ছেদ, যার নাম একখানি পত্র। পরিচ্ছেদের শুরুতেই একটি সাল দেওয়া আছে, যেমন চিঠিতে থাকে, চন্দ্রবাটি 27শে শ্রাবণ। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ কমলেশু সংখ্যাতীত প্রণামান্তে নিবেদন। আপনি কলিকাতায় রওনা হইবার পর দিবস আমি কার্যগতিকে চন্দ্রবাটি গ্রামে উপস্থিত হই। প্রথমেই মহাশয়ের জীবনদাতা বন্ধু শ্রীযুক্ত ভূধরনাথ চট্টোপাধ্যায়ের সহিত সাক্ষাৎ করি। উক্ত মহাশয় পরম সজ্জন ব্যক্তি, যার পর্যায় আদর অভ্যর্থনায় আমাকে আপ্যায়িত করিয়াছেন। এই পর্যন্ত আমি তাহারই গৃহে অতিথি। আমার পরিচয় পাইয়া গ্রামের কয়েকটি ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে নির্জনে লইয়া গিয়া বলিলেন, বাবু হে, শুনিতেছি নাকি তুমি এই ভূধর চট্টোপাধ্যায়ের কন্যাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ। আমি সবিনয় প্রতিবাদ করিয়া বলিলাম যে আমি নহি, পরন্তু আমার পূজনীয় পিতৃদেব উক্ত বালিকাটির পাণিপীড়ন করিতে অভিলাষী। কথাটা শুনিয়া বিজ্ঞ লোকটি থতমত খাইয়া গেলেন। মনে করিলেন বুঝি আমি তাহার সঙ্গে বিদ্রূপ করিতেছি। অবস্থা দেখিয়া আমি তাহাকে সব কথা বুঝাইয়া বলিলাম। শুনিয়া বিজ্ঞ ভদ্রলোকটি বলিলেন, সর্বনাশ, তোমার পিতা ঠাকুর যেন এমন কার্য না করেন। ও মেয়েটির জাতিকুলের ঠিকানা নাই, ওটি পুরানো মেয়ে। 12-13 বছর পূর্বে যেবার মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হইয়াছিল, সেই বৎসর সপরিবারে সেখানে গঙ্গা স্নান করতে গিয়ে চট্টোপাধ্যায় ওই মেয়েকে কুড়িয়ে পায়। ও মেয়ের বয়স তখন বছর 2 আন্দাজ। নিঃসন্তান বলিয়া চট্টোপাধ্যায় মেয়েটিকে কন্যার মতো প্রতিপালন করিয়াছে। অনেকবার ও মেয়ের বিবাহের সম্বন্ধও হইয়াছিল, কিন্তু পাছে কোনো সৎকুলীন ব্যক্তির জাতিনাশ হয় এই আশঙ্কায় আমরা প্রতিবারেই বর পক্ষীয়গণকে সাবধান করিয়া দিয়াছি। তোমাদিগকেও সাবধান করিয়া দিলাম। মহাবারুণী যোগের সময় ত্রিবেণীর ঘাটে মেয়েটিকে কুড়াইয়া পাওয়া গিয়াছিল শুনিয়া আমার মনে একটা সন্দেহ উপস্থিত হইয়াছিল। মেয়েটিকে একবার দেখিবার নিতান্ত ইচ্ছা হইল। চট্টোপাধ্যায় মহাশয়কে বলিলাম, আমার পিতা ঠাকুর যখন আপনার কন্যা পানি গ্রহণার্থী হইয়াছেন, তখন মেয়েটিকে একবার দেখা আমার সর্বতোভাবে কর্তব্য। চট্টোপাধ্যায় কন্যাকে যথাসাধ্য বসনভূষণে সাজাইয়া আমার সম্মুখীন করেন। মেয়েটিকে দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হই। মুখখানি অবিকল, আমাদের পরলোকগতা ছোট বধূর মতো। চট্টোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, মেয়েটির কোনো স্থায়ী রকমের ব্যাধি আছে কিনা। তিনি প্রথমত কিছুতেই স্বীকার করেন না। অনেক জেরা করিয়া বাহির করিলাম যে মাঝে মাঝে মেয়ের বুকে অম্লশূলের মতো একটা বেদনা দেখা যায়। 2 দিন, কখনো বা 3 দিন
বুক যায় শব্দ, তাহার পর ভালো হইয়া যায়। বৎসরে এরূপ 2-1 বার হইয়া থাকে। পূর্বে যাহা সন্দেহ করিয়াছিলাম তাহাই বিশ্বাসে পরিণত হইল। মেয়েটি আমার শ্যালিকা। হিসাব করিয়া দেখিলাম 12 বৎসর পূর্বেই আমার শ্বশ্রু ঠাকুরানী মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে হারাইয়া আসেন। তখন তাহার বয়স 2 বৎসর মাত্র। সপ্তাহ ধরিয়া ত্রিবেণীর চতুর্দিকে অনেক নিষ্ফল অনুসন্ধান হয়। মেয়েটির গায়ে অনেক সোনার গহনা ছিল। এই নিমিত্ত সকলে সিদ্ধান্ত করেন যে গহনার লোভে কেহ তাহাকে হত্যা করিয়া থাকবে। এ সমস্ত ইতিহাস আপনি অবশ্যই জ্ঞাত আছেন। অম্লশূলের ব্যারামটাও উহার একটা প্রধান কথা। আমার শ্বশ্রু ঠাকুরানীর উহা আছে। আমার স্ত্রীর ছিল। আমার শ্যালকগণও অল্পাধিক পরিমাণে ওই পীড়াক্রান্ত। যাই হোক, আমি এই তথ্য আবিষ্কার করে শ্বশুর মহাশয়কে তার যোগে সংবাদ প্রেরণ করি। অদ্য প্রভাতে তিনি আমার শাশুড়ি ঠাকুরানীকে সমভিব্যাহারে লইয়া এখানে উপস্থিত হয়েছেন। মেয়েটি যে তারই সে বিষয়ে শ্বশ্রুদেবীর আর সংশয় মাত্র নাই। অতবার আপনি যদি কন্যাটিকে বিবাহ করেন তাহা হলে কতকটা সম্পর্ক বিরুদ্ধ হয়। এই কারণেও বটে আর মহাশয়কে এই বয়সে একটা গলগ্রহ করিয়া দিয়া, বিশেষত কন্যাটি কায়স্থা, কষ্টে ফেলা উপযুক্ত সন্তানের কর্তব্যকর্ম হয় না ভাবিয়া আমি অগত্যা তাহাকে বিবাহ করতে স্বীকৃত হয়েছি। অতএব আপনি প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া সত্বর আগমন করবেন। বাড়িতে দাদা মহাশয়গণকে পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম। নিবেদন মিতি শ্রী অন্নদাচরণ দেবশর্মা। পুনশ্চ আবার তিনি লিখছেন, যদি সময় থাকে তবে আসিবার পূর্বে একবার হরিদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকানে উপস্থিত হইয়া মদ্রচিত ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামক কাব্যখানির সমস্ত অবিকৃত খণ্ডগুলি সঙ্গে আনয়ন করিবেন। চট্টোপাধ্যায়ের নামে একখানা পত্র লিখিয়া এই সঙ্গে দিলাম। আপনার প্রতি তার অবিশ্বাসের কোনো কারণ থাকিবে না। তাহাকে জিজ্ঞাসা করিয়া আসিবেন, আমি যদি আত্মজীবনচরিত নামক একখানি গ্রন্থ প্রণয়ন করি তবে তিনি সে পুস্তক নিজ ব্যয়ে প্রকাশ করিতে প্রস্তুত আছেন কিনা। এই অলিখিত পুস্তকখানি অতীব মনোরম ও কৌতুকাবহ হইবার সম্ভাবনা। ইতি শ্রী অন্নদা। পুনশ্চ আবার তিনি পুনরায় লিখছেন যে ভূধর চট্টোপাধ্যায় যে আমার প্রথমা পত্নীর অলঙ্কারের কথা বলিয়াছিলেন, এখন বলিতেছেন তাহা সর্বৈব মিথ্যা। পাছে মহাশয় সেগুলির অপ্রাপ্তিতে নিরাশা দুঃখ অনুভব করেন, তাই এখন অবধি বলিয়া রাখিলাম। আমাকে বিবাহ করিতে কৃত সংকল্প দেখিয়া তিনি একথা প্রকাশ করিয়াছেন। এই মিথ্যাচরণের জন্য আমি তাহার কৈফিয়ত চাইয়াছিলাম। তিনি বলিলেন, মুখুজ্জে মহাশয় সম্বিত পাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন বাক্স কোথায়, আমি বিস্মিত হইয়াছিলাম ও সত্য বলিয়াছিলাম কোনো বাক্স পায় নাই। তাহার পর ডাক্তার আসে এবং পরামর্শ দেয়, ও কথা বলিও না, পীড়া বাড়িবে, বলিও বাক্স আছে, উহাকে ভালো হইতে দাও। আমিও মনে করিলাম এই সুযোগে মেয়েটিকে পার করিবার চেষ্টা করি। বাপু হে, আমার মেয়ের কিনারা হইতেছিল না, তাই 2টা মিথ্যা কথা বলিয়াছিলাম। তা সে মিথ্যা কতক্ষণ টিকিত? বিবাহ হইলেই সমস্ত প্রকাশ হইত। তখন তো আর তোমরা মেয়ে ফিরিয়া দিতে পারিতে না। চট্টোপাধ্যায় মহাশয় যতই বিনয়ী ও অতিথিবৎসল হউন, নীতিজ্ঞান তাহার অতি শোচনীয়। এরূপ শিথিল নীতি মনুষ্য যে আমার শ্বশুর হইলেন না, ইহাতে আমি নিজেকে নিজে অভিনন্দন করিতেছি। ইতি শ্রী অ। এই পর্যন্ত আমরা পড়লাম 4র্থ পরিচ্ছেদের কাহিনী, এবং এই কাহিনী থেকে আমরা জানতে পারলাম যে ভূধর চট্টোপাধ্যায়ের যে মেয়ের কথা আমরা পাই, যাকে সীতানাথ মুখোপাধ্যায় গয়নার ফিরে পাওয়ার জন্য বিয়ে করতে রাজি হয়েছিলেন, সেই মেয়েটি আসলেই অন্নদাচরণের শ্যালিকা, যে 12 বছর আগে অর্থাৎ 12 বছর আগে মহাবারণী যোগে ত্রিবেণীতে যখন মহাবারণী যোগ হয়েছিল সেই সময় হারিয়ে গেছিল।